তুমি কি টিকটকার? আসিফের কথাটি শুনে অধরা কিছুটা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, হোয়াট? না মানে আমি বলছিলাম তুমি কি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাও? হ্যাঁ, আমি টিকটক করি, ভিডিও বানাই। তাতে কোনো সমস্যা? খুব ভালো। কিন্তু আপনার এমন কথা শুনে তো আমার ভালো লাগলো না। সত্য কথা বলতে তোমার চুলের কালার দেখে আমার মনে হয়েছে তুমি সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাও, সেজন্য জিজ্ঞাসা করলাম। ও তাই? তার কি কি মনে হয়েছে আমাকে দেখে? তুমি খুব মডার্ন। 2025 সালে এসেও কি আমি খ্যাতমার্কা পোশাক পরবো? আমি তোমাকে খ্যাতমার্কা পোশাক পরতে বলিনি, তুমি খুব স্মার্ট সেটা বলেছি। ধন্যবাদ, কিন্তু আপনার কথাবার্তার সাইজ দেখে আপনাকে আমার ভালো লাগেনি। ভালো না লাগার মতো কিছু তো আমি বলিনি। আপনি মানুষকে সম্মান করে কথা বলতে পারেন না। অসম্মান কি করলাম? দেখুন মিস্টার আসিফ, আমি কিন্তু গরিবের মেয়ে না যে ঘোমটা পরে আপনার সামনে আসবো আর আপনি আমাকে দেখে বলবেন তোমার দীঘল কালো চুলগুলো একটু খুলে দেখাও তো। আমি বড় লোকের মেয়ে, চুল কালার করবো, ওয়েস্টার্ন ড্রেস পরবো, এটাই তো স্বাভাবিক। আমি তো অস্বাভাবিক কিছু বলিনি। আমি তো স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক কিছুই বলেছি। আপনার মতো নব্য বড় লোকদের স্বাভাবিক অস্বাভাবিক শেখানোর মতো সময় আমার নেই। আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি যে ধরনের মেয়ে খুঁজছেন আমি সেরকম নই। বলেই পার্স ব্যাগটা হাতে নিয়ে অধরা হন করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আসিফ মনে মনে বলল, আব্বু যে কবে বুঝতে পারবে আমি কোন ধরনের মেয়েকে পছন্দ করি সেটাই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে আসিফও রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। পপের গালে কোষে চর বসিয়ে দিয়ে মমতাজ চৌধুরী বলল, তোকে কখন থেকে ডাকছি, তুই কি বয়রা হয়ে গেছিস? আমার ডাকে সাড়া দিসনি কেন? মা, আমি রান্নাঘরে ছিলাম, সেজন্য শুনতে পাইনি। একদম মিথ্যা কথা বলবি না। আর তুই এখনো রান্নাঘরে কি করছিস? তোকে সকালবেলায় বলেছি তাড়াতাড়ি রান্না করবি। অধরে এসে যদি খেতে না পারে তাহলে সারা ঘরে আগুন লাগিয়ে দিবে। তারপরও তুই তাড়াতাড়ি রান্না শেষ করলি না কেন? আমার শরীরে প্রচন্ড ব্যথা। গতকাল অধরা আমাকে প্রচন্ড মারধর করেছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি। তুই অন্যায় করবি, তোকে না মেরে কি সালাম করবে? যা তাড়াতাড়ি রান্না কর। ধাক্কা দিয়ে পপিকে রুম থেকে বের করে দিল। পপি রুমের বাহিরে এসে কাঁদো কাঁদো হয়ে মনে মনে বলল, বাবা তুমি মারা যাবার পরে আমার সৎ মা সৎ বোন আমার উপর যে অত্যাচার নির্যাতন করে তা সত্যি সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। মাঝে মাঝে ইচ্ছা করে এই পৃথিবীর মায়া ছেড়ে তোমার কাছে চলে যাই, কিন্তু তুমি সবসময় বলতে ধৈর্য ধর মা, একদিন তোর জীবনেও সুখ শান্তি আসবে। ভাবতে ভাবতে চোখের পানি মুছে রান্নাঘরের দিকে পা বাড়ালো। এটা তুই কি করলি বাবা? কেন কি করলাম? মেয়েটার সাথে উল্টাপাল্টা কথা বলতে গেলি কেন? বাবা যেটা সত্য সেটা বলেছি, আমি তো কোনো মিথ্যা কথা বলিনি। তুই কি জানিস ওই মেয়ের বাবা আমার বাল্যকালের বন্ধু? আমরা ছোটবেলা থেকে কথা দিয়েছি আমাদের ছেলে মেয়ে হলে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো মজবুত করব। আমার বন্ধু মারা যাবার পর ভাবির সাথে মাঝে মাঝে যোগাযোগ হতো, তাই ভেবেছিলাম আমার বন্ধুর বড় মেয়েটাকে তোর সাথে বিয়ে দিয়ে এবারের বউ বানাবো, কিন্তু আমার মাথায় ধরছে না। তুই যা বললি আমার বন্ধুর মেয়ে তো এমন না, ওর মাথায় তো অনেক লম্বা দীঘল কালো চুল। বাবা এতটুকু চুল, তাও আবার কালার করা, আর যে পোশাক আশাক পরেছে তা দেখে মনে হয়েছে মেয়েটা খুবই উচ্ছৃঙ্খল। তোর কোনো ভুল হচ্ছে না তো? আমার বন্ধুর বড় মেয়ে তো উচ্ছৃঙ্খল না, নম্র ভদ্র আর সুশীল পোশাক পরে। বাবা যে মেয়ে এসেছে ওটা তোমার বন্ধুর বড় মেয়ে না ছোট মেয়ে সেটা আমি বলতে পারবো না, তবে আমার ওকে ভালো লাগেনি। বুঝতে পেরেছি, ভাবি সম্ভবত তার ছোট মেয়েকে পাঠিয়েছে, কারণ তার বড় মেয়েকে দেখলে তুই চোখ ফেরাতে পারতি না, এতটা সুন্দরী এবং রূপবতী। কিন্তু আমি তো বুঝতে পারলাম না বড় মেয়ে রেখে ছোট মেয়েকে কেন পাঠালো, সেটা তো আমিও বুঝতে পারলাম না। আচ্ছা আমি বিষয়টা দেখছি, তুই ফ্রেশ হয়ে আয়। আসিফ তার রুমের দিকে চলে গেল। মোমিন খান কিছুটা টেনশনের মধ্যে পড়ে গেল। আম্মু ওই ছেলেকে আমার পছন্দ হয়নি। তুই এসব কি বলছিস? পছন্দ হয়নি মানে কি? এই শহরের নাম করা ধনীর ছেলে, ধনী হোক কিংবা গরিব হোক এটা কোনো কথা না, কিন্তু আসল কথা হলো ছেলেটা অভদ্র। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু ভদ্রতা জ্ঞান তার মধ্যে নেই। আমার জানা মতো ওই ছেলে তোর সাথে খারাপ আচরণ করতে পারে না। আম্মু আমার কালার করা চুল দেখে আমার ড্রেস দেখে মন্তব্য করতে পারে, সে ভবিষ্যতে উঠতে বসতে হ্যারাসমেন্ট করবে, তাই ওই ছেলের সাথে আমার হবে না। আরে বোকা মেয়ে, এত বড় লোকের ছেলে হাতছাড়া করিস না। কোটি কোটি টাকার মালিক, সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবি। আমার বাবা কি কম রেখে গেছে? সারা জীবন এমনিতেই পায়ের উপর পাতুলে খেতে পারবো। এমন সময় মমতাজ বেগমের মোবাইলে রিংটোন বেজে উঠল। কলটা রিসিভ করতে মমতাজ বেগম চমকে উঠল। অপর প্রান্তে কথা শুনেই চোখ বড় বড় হয়ে গেল। ধপাস করে বিছানার উপর বসে পড়ল। অধরা অবাক হয়ে জানতে চাইল, কি হয়েছে আম্মু? অধরা মা আমাদের সবকিছু শেষ। দুটো কারখানায় শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে কারখানায় আগুন দিয়েছে। আমি তো এখন ফকির হয়ে গেলাম। কথাটি শুনে অধরাও খুব টেনশনে পড়ে গেল। 3 মাস পরের ঘটনা। আসিফ অফিসে বসে কাজ করছিল। এমন সময় পপি সালাম দিয়ে অফিস কক্ষে প্রবেশ করলো। আসিফ পপির দিকে তাকাতেই কিছুটা অবাক হয়ে গেল। মনে মনে বলল, এত সুন্দর একটা মেয়ে অফিসে আয়ার চাকরির জন্য এসেছে। আসিফ বলল, বসো। পপি কিছুটা সংকোচ বোধ করলো। না না আমি বসবো না, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি বসো। পপি আস্তে আস্তে চেয়ারের উপর বসল। আচ্ছা তুমি আয়াত চাকরি করতে চাচ্ছ কেন? পড়াশোনা জানলে বলো, ভালো যে কোনো একটা পোস্টে চাকরির ব্যবস্থা করি। আমি আসলে এসএসসি পাশ করেছি, বাবা মারা যাবার পর আর পড়াশোনা করতে পারিনি। আর এই সামান্য পড়াশোনায় কোনো কোম্পানিতে চাকরি হওয়াটা সম্ভব না। তোমার সংসারে কে কে আছে? আমিও আমার মা। স্যার দয়া করে আমাকে চাকরিটা দিন, মাকে নিয়ে খুব কষ্টে আছি, চাকরিটা আমার খুব প্রয়োজন। তা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম কেরামত চৌধুরী। কিছুটা অবাক হয়ে গেল চৌধুরী নামটা শুনে। তারপর বলল, কেরামত চৌধুরী কেমন জানি পরিচিত নাম। আমার বাবা চৌধুরী গ্রুপ
অ্যাসবাব কোম্পানির মালিক ছিলেন। অপু এবার চমকে উঠে দাঁড়িয়ে গেল, অবাক হয়ে পপির দিকে তাকিয়ে বলল, তুমি এত বড় লোকের মেয়ে আমার অফিসে আয়ার কাজ করবে? স্যার, আমার বাবা মারা যাবার পর আমার সৎ মা সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফেলেছে। ছোট বোনটা একটা নেশাখোর ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছে। সম্পত্তি হারিয়ে, আদরের ছোট মেয়েকে হারিয়ে আমার মা কয়েকবার স্ট্রোক করেছে। এখন সে খুবই অসুস্থ, তার চিকিৎসা ঠিক মতো করাতে পারছি না, সেজন্য বাধ্য হয়ে আপনার এখানে এসেছি। দয়া করে আমাকে চাকরিটা দিন। আসিফ কি যেন মনে মনে ভাবলো, তারপর পপিকে বলল, তুমি আমার সাথে চলো। দুজন অফিস কক্ষ থেকে বের হয়ে গেল। মায়ের পা জড়িয়ে ধরে কান্না করছে অধরা। আম্মু, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি রনি আমার সাথে এত বড় প্রতারণা করবে। তুইও তো আমার সাথে প্রতারণা করেছিস। আমি যখন দুবার স্ট্রোক করলাম তখন তুই আমাকে ফেলে চলে গেছিলি। হ্যাঁ আম্মু, আমি অনেক বড় ভুল করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি। এমন সময় পপি ও আসিফ বাসার ভেতরে প্রবেশ করলো। পাশে এসে দাঁড়াতেই অধরা অবাক হয়ে বলল, আপনি? পপি বলল, তুই তাকে চিনিস? হ্যাঁ, আমি তাকে চিনি। মমতাজ বেগম বলল, পপি, উনি কে? আমি যে অফিসে চাকরি নিতে গিয়েছি ওই অফিসের মালিক তিনি। তোমার অসুস্থতার কথা শুনে তোমাকে দেখতে এসেছে। আসিফ বলল, আর আপনাকে দেখতে এসে এই মডার্ন মানুষটার সাথে দেখা হয়ে গেল। আপনি আমাকে চিনবেন, আমি মমিন খানের ছেলে আসিফ খান, যার সাথে আপনার বড় মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আপনি আপনার আদরের ছোট মেয়েকে রেস্তোরাঁয় আমার সাথে দেখা করতে পাঠিয়েছিলেন। হ্যাঁ বাবা, তুমি যা বলছো সব সত্য। অহংকার, হিংসার লোভের কারণে আমি আমার বড় মেয়েকে সবসময় অবহেলা করেছি, ওকে কাজের মেয়ে বানিয়ে রেখেছি, সবসময় ছোট মেয়েকে আদর ভালোবাসা দিয়েছি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার দুর্দিনে সেই ছোট মেয়ে আমাকে ফেলে চলে গেছিল, আর আমার বড় মেয়ে আমার সেবা করেছে, মানুষের বাসায় কাজ করে এনে আমাকে খাইয়েছে। অধরা ম্যাডাম, আপনাকে বলছি, আমার কথা তো স্বাভাবিক ছিল না। আজ আপনার মা যা বলছে তা কি স্বাভাবিক বলছে? অধরা দুহাত জোর করে আসিফের কাছে ক্ষমা চেয়ে বলল, আমি অনেক বড় ভুল করেছি, সেই ভুলের মাসুল এখন দিচ্ছি। আপনাকেও ধন্যবাদ, সেদিন আপনি আমাকে অপমান করে চলে এসেছিলেন সেজন্য। আজ আমি একটা মহৎ কাজ করতে চাই, আপনি যদি রাজি থাকেন আমি আমার বাবার ইচ্ছা পূরণ করতে চাই। কি ইচ্ছা বাবা? আমি পপিকে বিয়ে করতে চাই। কথাটি শুনে সবাই চমকে উঠল। কিন্তু বাবা, কোনো কিন্তু নেই, পপির মতো একটা ভালো মেয়েকে আমি জীবন সঙ্গী হিসাবে পেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আসিফের কথা শুনে সবার মুখে হাসি ফুটল। প্রিয় ভিউয়ার্স, হিংসা, অহংকার, লোভ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়, আপনকে পর করে দেয়, সমাজে ভেদাভেদ সৃষ্টি করে। তাই আসুন আমরা মানবতার কথা বলি, মানুষ হয়ে মানুষকে হিংসা অহংকার না করে ভালোবাসা দিয়ে মায়ের বাঁধনে জড়িয়ে রাখি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটির রচনায় ফেরদৌস অপু এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।